ন্যাশনাল কলেজের অনলাইন ভিত্তিক শ্রেণী কার্যক্রমে তোমাদের আবারও স্বাগতম জানাচ্ছি। আমি নীলিমা ভট্টাচার্য। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং বাড়িতে নিরাপদে আছো। তোমাদের দোয়ায় আমরাও ভালো আছি। হ্যাঁ, আজ কত মাস হয়ে গেল, আজকে আমরা এই একটা পরিস্থিতির মধ্যে আছি। তবুও তোমাদের কিছুটা যাতে উপকার হয় এই জন্য আমরা অনলাইন ক্লাসগুলো নিচ্ছি। এখন তো তোমাদের প্রায় কাছাকাছি, যারা সেকেন্ড ইয়ারে তাদের প্রায় টেস্ট পরীক্ষা কাছাকাছি চলে আসছিল, কিন্তু পরিস্থিতির কারণে আমরাও আজকে এই অবস্থা। যাই হোক, তোমরা লেখাপড়া চালিয়ে যাবা এবং অবশ্যই ভালোভাবে লেখাপড়া করবা। এবছর পরীক্ষা হয় নাই, তাতে কী হয়েছে, তোমাদের হবে না এটা তো আশা করা যাবে না। অতএব তোমাদের ভালোর জন্য তোমরা বাসায় বসে অন্যদিকে মনোযোগ না দিয়ে লেখাপড়ার দিকে অবশ্যই একটু মনোযোগ দিবে। হ্যাঁ, আজকে আমরা দ্বিতীয় অধ্যায় ডেটা কমিউনিকেশন ও কম্পিউটার নেটওয়ার্কিংয়ে তারবিহীন মাধ্যমটা একটু পড়াবো। আগে পড়িয়েছিলাম তার মাধ্যম, কোএক্সিয়াল কেবল, তারপর হচ্ছে টুইস্টেড পেয়ার কেবল, অপটিক্যাল ফাইবার। আজকে আমি তারবিহীন মাধ্যমটা একটু পড়াবো। তারবিহীন মাধ্যম তাহলে কি? ডেটা কমিউনিকেশনের ক্ষেত্রে তার মাধ্যম ব্যতীত যেভাবে যোগাযোগ করা হয় তাই হচ্ছে তারবিহীন মাধ্যম। তারবিহীন মাধ্যম হচ্ছে আবার তিনটা ভাগ। একটা হচ্ছে দেখো রেডিও ওয়েভ, 2 মাইক্রোওয়েভ, 3 নাম্বার ইনফ্রারেড। এই তারবিহীন মাধ্যম তাহলে যে ট্রান্সমিশন সিস্টেমে তার ছাড়াই আমরা যোগাযোগ করতে পারি তাই হচ্ছে তারবিহীন মাধ্যম। তারবিহীন মাধ্যম হচ্ছে তিনটা, একটা হচ্ছে রেডিও ওয়েভ, মাইক্রোওয়েভ, আর একটা হচ্ছে ইনফ্রারেড। তোমরা কারা কারা আমার সাথে আসো অবশ্যই একটু খাতা কলম নিবে। আমি কিছু সৃজনশীল প্রশ্ন তোমাদের দিব। হ্যাঁ, অবশ্যই তোমরা একটু খাতা কলম নেবে। রেডিও ওয়েভটা কি? রেডিও ওয়েভ হচ্ছে এক ধরনের ওয়্যারলেস ট্রান্সমিশন মাধ্যম। রেডিও ওয়েভ হচ্ছে এক ধরনের ওয়্যারলেস ট্রান্সমিশন মাধ্যম। এটি হচ্ছে যে রেডিও ট্রান্সমিশন মাধ্যম। আমরা জানি যে বেতার ও টেলিভিশনে কি করা হয়, রেডিওতে তারবিহীন যোগাযোগ ব্যবস্থা। রেডিও, বেতার ও রেডিও হচ্ছে একটা তারবিহীন যোগাযোগ ব্যবস্থা। এটি হচ্ছে যে এটি রেডিও তরঙ্গের মাধ্যমে এক স্থান থেকে আরেক স্থানে যোগাযোগ করে। এটি রেডিও তরঙ্গের মাধ্যমে এক স্থান থেকে আরেক স্থানে যোগাযোগ করে। রেডিও ওয়েভটা দেখো 10 কিলো হার্টজ থেকে, এটা রেডিও ওয়েভটা আমরা দেখি। রেডিও ওয়েভ এখানে দেখো 10 কিলো হার্টজ থেকে 1 গিগাহার্টজ। GHz গিগাহার্টজ পর্যন্ত ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামের ফ্রিকোয়েন্সি রেঞ্জকে রেডিও ওয়েভ বলে। রেডিও লাস্টটুকু দেখা যায় কিনা একটু দেখো। হ্যাঁ, রেডিও ওয়েভ হচ্ছে 10 কিলো হার্টজ থেকে 1 গিগাহার্টজ পর্যন্ত ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামের ফ্রিকোয়েন্সি রেঞ্জকে রেডিও ওয়েভ বলে।
তাহলে আমরা রেডিও ওয়েভ হচ্ছে 10 কিলোহার্টজ থেকে 1 গিগাহার্টজ ফ্রিকোয়েন্সি ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামের মানে চৌম্বকীয় তরঙ্গের রেঞ্জটাই হচ্ছে রেডিও ওয়েভ। রেডিওতে আমরা যেভাবে সিগন্যাল পাঠাই ঠিক একইভাবে নেটওয়ার্কভুক্ত কম্পিউটারগুলোর মধ্যে সিগন্যাল পাঠানো হয়। যে রেডিও ওয়েভের মাধ্যমে রেডিওতে যেভাবে সিগন্যাল পাঠায় ঠিক একইভাবে নেটওয়ার্কভুক্ত কম্পিউটারের মধ্যে সিগন্যাল পাঠানো হয় রেডিও ওয়েভের মাধ্যমে। রেডিও ওয়েভের মাধ্যমে দেখো এখানে হচ্ছে যে পাঠানো হয় রেডিও ওয়েভের মাধ্যমে। এই ক্ষেত্রে প্রতিটি কম্পিউটারকে একই ফ্রিকোয়েন্সি টিউন বা সেট করা হয় যাতে অন্য কম্পিউটারের সাথে তথ্য আদান প্রদান করে। এখানে প্রতিটি কম্পিউটারকে একই ফ্রিকোয়েন্সিতে টিউন বা সেট করা হয় যাতে অন্য কম্পিউটারের সাথে তথ্য আদান প্রদান করে। কিসের মাধ্যমে? রেডিও ওয়েভের মাধ্যমে। রেডিও ওয়েভ হচ্ছে যে চৌম্বকীয় তরঙ্গ কত 10 কিলোহার্টজ থেকে 1 গিগাহার্টজের মধ্যে, এটা হচ্ছে রেডিও ওয়েভ। রেডিওতে যেভাবে সিগন্যাল পাঠানো হয় ঠিক একইভাবে তার নেটওয়ার্কভুক্ত কম্পিউটারের মধ্যে সিগন্যাল পাঠানো হয় রেডিও ওয়েভের মাধ্যমে। এক্ষেত্রে প্রতিটি কম্পিউটারকে একই ফ্রিকোয়েন্সিতে টিউন বা সেট করা হয় যাতে প্রত্যেকটি কম্পিউটারের সাথে তথ্য আদান প্রদান করতে পারে। এখানে দেখো রেডিও ওয়েভ হচ্ছে পাহাড় পর্বত বা বড় বড় জায়গায় বড় বড় দেওয়াল ভেদ করে ডেটা আদান প্রদান করতে পারে। এক্ষেত্রে হচ্ছে যে রেডিও ওয়েভ হচ্ছে পাহাড় পর্বত বা দেওয়াল ভেদ করে ডেটা বা তথ্য আদান প্রদান করতে পারে। কিসের মাধ্যমে? রেডিও ওয়েভের মাধ্যমে। রেডিও ওয়েভ হচ্ছে যে এখানে দেখো যে এখানে হচ্ছে ডেটা বা সিগন্যাল পাঠানো হয় দূরবর্তী স্থানে যোগাযোগের ক্ষেত্রে। রেডিও ওয়েভের ক্ষেত্রে যে পৃথিবী ভূপৃষ্ঠের আয়নোস্ফিয়ার পর্যন্ত ডেটা পাঠানো হয়। এখানে আয়নোস্ফিয়ারে বাধাপ্রাপ্ত হয়ে তার পৃথিবীর নির্দিষ্ট একটা সীমা পর্যন্ত ছড়িয়ে পড়ে, সেখান থেকে হচ্ছে রিসিভার সেটা গ্রহণ করে। ঠিক এইভাবেই রেডিও ওয়েভের মাধ্যমে আমরা সিগন্যাল পাই। যে এখানে হচ্ছে যেখান থেকে ডেটা পাঠানো হয় এটা ভূপৃষ্ঠের আয়নোস্ফিয়ার পর্যন্ত যে সেখানে বাধাপ্রাপ্ত হয়ে একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত ছড়িয়ে পড়ে, সেখান থেকে পৃথিবীর ভূপৃষ্ঠে একটা রিসিভার সেটা গ্রহণ করে। এভাবে আমরা রেডিও ওয়েভের মাধ্যমে সিগন্যাল পাই। রেডিও ওয়েভ হচ্ছে যে প্রতি পার সেকেন্ডে 24 kbps পর্যন্ত ডেটা ট্রান্সমিশন করতে পারে। 24 kbps কিলোবিট পার সেকেন্ডে পর্যন্ত ডেটা ট্রান্সমিট করতে পারে। তাহলে রেডিও ওয়েভ হচ্ছে যে 10 কিলোহার্টজ থেকে 1 গিগাহার্টজের ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামের ফ্রিকোয়েন্সি রেঞ্জকে রেডিও ওয়েভ বলে। রেডিও ওয়েভ বলে যে স্পেকট্রামের ফ্রিকোয়েন্সি রেঞ্জ হচ্ছে রেডিও। তাহলে আমরা কি করব যে রেডিওতে যেভাবে সিগন্যাল পাঠানো হয় ঠিক একইভাবে নেটওয়ার্কযুক্ত কম্পিউটারের মধ্যে সিগন্যাল পাঠানো হয় রেডিও ওয়েভের মাধ্যমে। রেডিও ওয়েভ হচ্ছে যে আমরা পাহাড় পর্বত বা দেওয়াল ভেদ করে ডেটা ট্রান্সমিশনের ক্ষেত্রে রেডিও ওয়েভ ব্যবহার করা হয়। রেডিও ওয়েভ পাহাড় পর্বত বা দেওয়াল ভেদ করে ডেটা ট্রান্সমিশন রেডিও ওয়েভ ব্যবহার করা হয়। এটা রেঞ্জ হচ্ছে যে পার সেকেন্ডে 24 kbps কিলোবিট পার সেকেন্ড। এটা হচ্ছে যে যোগাযোগের জন্য হচ্ছে দূরবর্তী স্থানে রেডিও ওয়েভকে ভূপৃষ্ঠের আয়নোস্ফিয়ার পর্যন্ত পাঠানো হয়, সেখান থেকে বাধাপ্রাপ্ত হয়ে পৃথিবীর একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত ছড়িয়ে পড়ে, সেখান থেকে হচ্ছে ভূপৃষ্ঠে যে রিসিভার থাকে সেটা গ্রহণ করে। এইভাবে রেডিও ওয়েভের মাধ্যমে যোগাযোগ করা হয়। এখন দেখো রেডিও ওয়েভটা আমরা বললাম তাহলে কি যে পাহাড় পর্বত বা দেওয়াল ভেদ করে ডেটা ট্রান্সমিশনের ক্ষেত্রে কোনটা ব্যবহার করা হয়? রেডিও ওয়েভ, যার রেঞ্জ হচ্ছে 10 কিলোহার্টজ থেকে 1 গিগাহার্টজ পর্যন্ত। ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামের ফ্রিকোয়েন্সি রেঞ্জ হচ্ছে রেডিও ওয়েভ। তারপরে আমরা আসি মাইক্রোওয়েভ। মাইক্রোওয়েভটা কি? মাইক্রোওয়েভ হচ্ছে যে এটাও একটা তারবিহীন ব্যবস্থা। 300 দেখো মাইক্রোওয়েভ হচ্ছে 300 মেগাহার্টজ থেকে 300 গিগাহার্টজ পর্যন্ত ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামের
ম্যাগনেটিক স্পেকট্রামের ফ্রিকোয়েন্সি রেঞ্জকে মাইক্রোওয়েভ বলে। মাইক্রোওয়েভ বলে যে মাইক্রোওয়েভ আমরা কি বললাম, মাইক্রোওয়েভ হচ্ছে যে এইটাও তারবিহীন একটা ব্যবস্থা। যে মাইক্রোওয়েভ হচ্ছে 300 মেগাহার্জ থেকে 300 গিগাহার্জে ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামের ফ্রিকোয়েন্সি রেঞ্জই হচ্ছে মাইক্রোওয়েভ, বহু কম্পন বিশিষ্ট, যা বহু কম্পন বিশিষ্ট হয়ে থাকে। মাইক্রোওয়েভ হচ্ছে মাইক্রোওয়েভ সোজা পথে চলে। মাইক্রোওয়েভ কোনো বাঁকা পথে চলতে পারে না। ভূপৃষ্ঠে ট্রান্সমিটার এবং রিসিভার দুইটাই থাকে। মাইক্রোওয়েভ একদম সোজা পথে চলে, বা চলার পথে কোনো বাধা থাকলে বাধা অতিক্রম করতে পারে না মাইক্রোওয়েভ ক্ষেত্রে। তাহলে রেডিও ওয়েভ কিন্তু পাহাড় পর্বত দেওয়াল ভেদ করে ডেটা ট্রান্সমিশন করতে পারে, কিন্তু মাইক্রোওয়েভের ক্ষেত্রে হচ্ছে উঁচু উঁচু টাওয়ারে সমানভাবে টাওয়ার দেওয়া থাকে, যেখানে নাকি কোনো বাধা থাকলে অতিক্রম করতে পারে না, সোজা পথে মাইক্রোওয়েভ চলে। মাইক্রোওয়েভ ছবি ছাড়াও কথা, শব্দ ইত্যাদি পাঠানো যায়, গ্রাফ ইত্যাদি পাঠানো যায় মাইক্রোওয়েভ হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে দেখো 2 ভাগ, এটারও রেঞ্জ আছে 300 মেগাহার্জ থেকে 300 গিগাহার্জ। 300 মেগাহার্জ থেকে এটা একটু দেখি আমরা। 300 মেগাহার্জ থেকে গিগাহার্জ পর্যন্ত এটাকে বলে আলট্রা হাই ফ্রিকোয়েন্সি। তারপরে দেখো 3 গিগাহার্জ থেকে আমরা অনেক জায়গায় 30 পর্যন্ত পাই, এই জন্য আমরা জায়গায় 30 গিগাহার্জ পর্যন্ত রেঞ্জটাকে বলা হয় সুপার হাই ফ্রিকোয়েন্সি। তারপরে 30 গিগাহার্জ থেকে 300 গিগাহার্জ পর্যন্ত রেঞ্জটা হচ্ছে এক্সট্রিমলি হাই ফ্রিকোয়েন্সি। দেখো এটা হচ্ছে মেজারমেন্ট, এই জন্য 300 মেগাহার্জ থেকে 300 গিগাহার্জ পর্যন্ত ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামের ফ্রিকোয়েন্সি রেঞ্জকে বলা হয় মাইক্রোওয়েভ। এটা হচ্ছে যে আমার এখানে 300 মেগাহার্জ থেকে 3 গিগাহার্জ পর্যন্ত হলো মাইক্রোওয়েভ, 300 মেগাহার্জ থেকে 30 গিগাহার্জ পর্যন্ত মাইক্রোওয়েভ, 300 মেগাহার্জ থেকে 300 গিগাহার্জ পর্যন্ত হচ্ছে মাইক্রোওয়েভ হচ্ছে দুইটা ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে দেখো টেরেস্ট্রিয়াল, আর একটা হচ্ছে স্যাটেলাইট। মাইক্রোওয়েভ দুই ভাগ। এক নম্বর হচ্ছে টেরেস্ট্রিয়াল মাইক্রোওয়েভ, দুই হচ্ছে স্যাটেলাইট মাইক্রোওয়েভ। এখন দেখো টেরেস্ট্রিয়াল মাইক্রোওয়েভ আর একটা হচ্ছে স্যাটেলাইট মাইক্রোওয়েভ। টেরেস্ট্রিয়াল কোনটা এখন আমরা একটু দেখি। টেরেস্ট্রিয়াল মাইক্রোওয়েভ হচ্ছে এক ধরনের ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। টেরেস্ট্রিয়াল মাইক্রোওয়েভ হচ্ছে, একটু পারলে লিখবা যে টেরেস্ট্রিয়াল মাইক্রোওয়েভ হচ্ছে এক ধরনের ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, যা সেকেন্ডে হচ্ছে 1 গিগা বা তার চেয়েও বেশিবার কম্পন বিশিষ্ট হয়। আবারও বলছি, টেরেস্ট্রিয়াল মাইক্রোওয়েভ হচ্ছে এক ধরনের ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, যা
প্রতি সেকেন্ডে 1 গিগা বা তার চেয়েও বেশি কম্পন বিশিষ্ট হয়ে থাকে। 1 সেকেন্ডে তাহলে কি 1 গিগা প্রতি সেকেন্ডে 1 গিগা বা তার চেয়েও বেশি কম্পন বিশিষ্ট হয় টেরেস্ট্রিয়াল, এক ধরনের ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ যারা প্রতি সেকেন্ডে কি হয় যে 1 গিগা বা তার চেয়েও বেশি কম্পন বিশিষ্ট হয়। টেরেস্ট্রিয়াল মাইক্রোওয়েভ সংযোগ ব্যবহার করে ডেটার স্থানান্তর অর্থাৎ কম্পিউটার প্রদত্ত ডেটা, কথা, ছবি ইত্যাদি স্থানান্তর সম্ভব হয়। টেরেস্ট্রিয়াল মাইক্রোওয়েভ আমরা বললাম যে টেরেস্ট্রিয়াল মাইক্রোওয়েভ ব্যবহার করে সংযোগের ক্ষেত্রে ডেটা স্থানান্তর অর্থাৎ কম্পিউটারে প্রদত্ত ডেটা, ছবি, কথা ইত্যাদি স্থানান্তর সম্ভব। এই টেরেস্ট্রিয়ালের হচ্ছে যে এই ধরনের প্রযুক্তিতে ভূপৃষ্ঠে কি থাকে, একটা ট্রান্সমিটার, একটা রিসিভার। একটা ট্রান্সমিটার এবং রিসিভার থাকে ভূপৃষ্ঠে থাকে ট্রান্সমিটার এবং রিসিভার। কোনটা? টেরেস্ট্রিয়ালে। দেখো, ট্রান্সমিটার ও রিসিভার বসানো হয়, এতে মেগাহার্টজ রেঞ্জের ফ্রিকোয়েন্সির সীমার নিচের দিকে ফ্রিকোয়েন্সি ব্যবহার করা হয়। মেগাহার্টজ ফ্রিকোয়েন্সি রেঞ্জের সীমার নিচের দিকে ফ্রিকোয়েন্সি ব্যবহার করা হয় মাইক্রোওয়েভ। এই প্রযুক্তিতে কি হয়, ভূপৃষ্ঠে ট্রান্সমিটার এবং রিসিভার দুইটাই থাকে। মেগাহার্টজ রেঞ্জের ফ্রিকোয়েন্সি সীমার নিচের দিকে ফ্রিকোয়েন্সি ব্যবহার করা হয়। এটা দেখো যে ট্রান্সমিটার ও রিসিভার দৃষ্টিরেখা লাইন অফ সাইট বরাবর যোগাযোগ করে থাকে, যে দৃষ্টিরেখা বরাবর যোগাযোগ করে থাকে। আমরা একটু ছবিটা দেখাবো। দৃষ্টিরেখা বরাবর যোগাযোগ করে থাকে, যে টেরেস্ট্রিয়াল মাইক্রোওয়েভ যে লাইন অফ সাইট বা দৃষ্টিরেখা বরাবর যোগাযোগ করে থাকে, এবং সিগন্যাল কোনো ক্রমে মধ্যবর্তী কোনো কিছু দিয়ে বাধাপ্রাপ্ত হতে পারবে না, এবং বক্রপথে সে চলতেও পারে না। কোনো কিছু বাধা থাকলে সেই বাধা অতিক্রম করতে পারে না, এবং বাঁকা পথেও সে চলতে পারে না। আমরা একটু ছবিটা তোমাদের একটু দেখাচ্ছি, দেখো। টেরেস্ট্রিয়াল মাইক্রোওয়েভ ছবিটা দেখা যাচ্ছে? এই দেখো, এই যে লাইন অফ সাইট, এটা হচ্ছে দৃষ্টিরেখা বরাবর একদম টাওয়ারের উপরে এমনভাবে থাকে যে এটা কোনোভাবে বক্রপথে চলতে পারে না, এবং দৃষ্টিরেখা বরাবর থাকে, কোনো বাধা পেলে সেটা অতিক্রম করতে পারে না। এটাই হলো টেরেস্ট্রিয়াল মাইক্রোওয়েভে ভূপৃষ্ঠে রিসিভার এবং ট্রান্সমিটার এবং রিসিভার। দেখো, দুইটাই ভূপৃষ্ঠে আছে, কিন্তু এটা উপরে এমনভাবে টাওয়ারের উপর বসানো হয় যাতে কোনোভাবেই কোনো বাধা প্রাপ্ত না হয়। তারপরে হচ্ছে তাহলে টেরেস্ট্রিয়াল মাইক্রোওয়েভ কোনটা, যে এই প্রযুক্তিতে ভূপৃষ্ঠে কি থাকে, ট্রান্সমিটার এবং রিসিভার থাকে। টেরেস্ট্রিয়াল মাইক্রোওয়েভের ক্ষেত্রে কোনোভাবে দৃষ্টিরেখা বরাবর টাওয়ারগুলো থাকে, কোনোভাবেই সেখানে বাঁকা পথে চলতে পারবে না, এবং কোনো বাধা থাকতে পারবে না, বক্রপথে চলতে পারবে না, এবং কোনো বাধা থাকতে পারবে না, একদম সোজা পথে সে চলতে পারে। মাইক্রোওয়েভ, টেরেস্ট্রিয়াল মাইক্রোওয়েভ, যেটা হচ্ছে যে আমাদের বললাম যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, যা হচ্ছে কি বহু কম্পন বিশিষ্ট, 1 গিগা বা প্রতি সেকেন্ডে বহু কম্পন বিশিষ্ট হয়ে থাকে। এই প্রযুক্তিতে আমরা বলছি এতে মেগাহার্টজ রেঞ্জের ফ্রিকোয়েন্সি সীমার নিচে ফ্রিকোয়েন্সি ব্যবহার করা হয়। ট্রান্সমিটার ও রিসিভার দৃষ্টিরেখা বরাবর থাকে, যাতে এটা কি হয়, বক্রপথে চলতে পারে না, এবং চলার পথে কোনো বাধা থাকলে সেটা সে অতিক্রম করতে পারে না। এই হলো টেরেস্ট্রিয়াল মাইক্রোওয়েভ। আর স্যাটেলাইটটা দেখো, একটু স্যাটেলাইটটা আমরা একটু দেখি। স্যাটেলাইটটা অনেকেই জানো, তারপরেও স্যাটেলাইট মাইক্রোওয়েভ টেরেস্ট্রিয়ালটা হয়েছে নাকি একটু দেখো। স্যাটেলাইট মাইক্রোওয়েভ হচ্ছে আমাদের দেশে একটা স্যাটেলাইট আছে, বঙ্গবন্ধু স্যাটেলাইট। দেখো, স্যাটেলাইট মাইক্রোওয়েভের ক্ষেত্রে কৃত্রিম উপগ্রহের সাহায্যে তথ্য আদান প্রদান করে। স্যাটেলাইট মাইক্রোওয়েভ হচ্ছে কৃত্রিম উপগ্রহের মাধ্যমে তথ্য আদান প্রদান করে, যে হচ্ছে কৃত্রিম উপগ্রহের মাধ্যমে, যে এখানে হচ্ছে যে এটা পাঠানো হয়, যে উপগ্রহটা স্যাটেলাইটটা, সেটাকে বলে কৃত্রিম উপগ্রহ। কৃত্রিম উপগ্রহের মাধ্যমে যে তথ্য আদান প্রদান করে। তারপরে দেখো যে এই কৃত্রিম উপগ্রহ বা স্যাটেলাইটটি হচ্ছে ভূপৃষ্ঠ হতে 36,000 কিলোমিটার উপরে জিও সিনক্রোনাসে
কোন ইয়ারে ম্যাম? ফার্স্ট সেকেন্ড ইয়ার। একটু দেখো কোন ইয়ার? সেকেন্ড ইয়ার। ফার্স্ট ইয়ার আমরা আসি নাই এখনো। ফার্স্ট ইয়ারের ক্লাস রুটিনে দেখবা সোমবার আর বুধবার, আর অন্য 2-3 দিন হচ্ছে সেকেন্ড ইয়ারদের। রাকিবুল ইসলাম কোন ইয়ার ম্যাম? থ্যাংক ইউ। তাহলে যে স্যাটেলাইট হচ্ছে এক ধরনের কৃত্রিম উপগ্রহের সাহায্যে কি করে, যে তথ্য আদান প্রদান করে। এটা ভূপৃষ্ঠ হতে 36,000 কিলোমিটার উপরে জিও সিনক্রোনাস অরবিটে স্থাপন করা হয়। কোথা থেকে? ভূপৃষ্ঠ হতে 36,000 কিলোমিটার দূরে জিও সিনক্রোনাস অরবিটে স্থাপন করা হয়। চাঁদ যেমন পৃথিবীকে প্রদক্ষিণ করে, ঠিক একইভাবে ঘুরে ঘুরে সে সিগন্যাল আদান প্রদান করে। তারপরে হচ্ছে পৃথিবী সমান গতিতে ঘুরতে থাকে। মহাশূন্যে অবস্থিত স্যাটেলাইটটি তথ্য পাঠানো ও রিসিভ করার জন্য এক ধরনের অ্যান্টিনা বা ভেরি স্মল অ্যাপারচার টার্মিনাল ভিসাট বসানো থাকে। যে ভূপৃষ্ঠে এক ধরনের অ্যান্টিনা থাকে যেটা দিয়ে ট্রান্সমিট করা হয় এবং রিসিভ করা হয়। ভূপৃষ্ঠে এটা থাকে যেটা ভিসাট, এটাকে বলা হয় ভেরি স্মল অ্যাপারচার টার্মিনাল। এটার মাধ্যমে হচ্ছে যে কি করা হয়, প্রেরক যন্ত্র সেকেন্ডে প্রায় 600 কোটি তার কাছাকাছি বা কম্পন বিশিষ্ট মাইক্রোওয়েভ সংকেত উপগ্রহে পাঠায়। যে প্রতি সেকেন্ডে 600 কোটি বা তার বেশি কম্পন বিশিষ্ট সিগন্যাল মাইক্রোওয়েভে পাঠানোর পরে এটা কি হয়, যে উপগ্রহ পর্যন্ত পৌঁছতে সিগন্যালটি দুর্বল হয়ে যায়। যে 600 কোটি বা তার কাছাকাছি যে কম্পন বিশিষ্ট সিগন্যালটি কোথায় পাঠায়, যেখানে কৃত্রিম উপগ্রহ স্যাটেলাইটে পাঠানো হয়, সেখানে উপগ্রহ পর্যন্ত পৌঁছাতে সিগন্যালটি দুর্বল হয়ে পড়ে। তারপরে হচ্ছে দুর্বল হয়ে পড়ার পরে যে এটাকে উপগ্রহ পর্যন্ত পৌঁছতে সিগন্যালটি দুর্বল হয়ে যায়। উপগ্রহে অনেকগুলো ট্রান্সপন্ডার থাকে যে এগুলো হচ্ছে দুর্বল সিগন্যালকে অ্যাম্পলিফায়ারের মাধ্যমে অ্যাম্পলিফাই করে আবার পৃথিবীতে রিসিভ করার জন্য পাঠিয়ে দেয়। এইভাবেই স্যাটেলাইটের মাধ্যমে আমরা সব এখন টেলিভিশনের সম্প্রচারের ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে। তারপরে ব্যবহারগুলো দেখো আমরা কি কোথায় পাই। তারপরে হচ্ছে সেলুলার কমিউনিকেশনে, পৃথিবীর আবহাওয়া জলবায়ু পর্যবেক্ষণের নিমিত্তে ব্যবহার করা হয়। তারপর হচ্ছে ইন্টারনেটে যোগাযোগের ক্ষেত্রে আমরা স্যাটেলাইট ব্যবহার করি। তারপরে হচ্ছে প্রতিরক্ষামূলক কাজে ব্যবহার করা হয়। দূরের গ্রহ এবং গ্যালাক্সি মহাশূন্যের বিভিন্ন বিষয় পর্যবেক্ষণ করার কাজে ব্যবহার করা হয়। গ্লোবাল পজিশনিং সিস্টেম এবং বিভিন্ন অবস্থান নির্ণয়ের কাজ করার জন্য আমরা এখন স্যাটেলাইট ব্যবহার করি। তাহলে স্যাটেলাইটের মধ্যে অনেকগুলো কি থাকে, ট্রান্সপন্ডার, যেটা হলো সিগন্যাল যাওয়ার 600 কোটি বার কম্পন বিশিষ্ট, যেটা হলো দুর্বল হয়ে যায় উপগ্রহে পৌঁছতে। তারপরে হচ্ছে ওইখান থেকে ট্রান্সপন্ডারের মাধ্যমে এটাকে আবার শক্তিশালী করে 400 কোটি বার কম্পন বিশিষ্ট, এটা হলো অ্যাম্পলিফায়ারের মাধ্যমে অ্যাম্পলিফাই করে আবার পাঠিয়ে দেওয়া হয়। যে এটা এখন আমরা ব্যবহার করি টেলিভিশনের সম্প্রচারের ক্ষেত্রে, তারপরে হচ্ছে ইন্টারনেটে যোগাযোগের ক্ষেত্রে, তারপরে হচ্ছে সেলুলার কমিউনিকেশনে, তারপরে পৃথিবীর আবহাওয়া ও জলবায়ু পর্যবেক্ষণের ক্ষেত্রে ব্যবহার করা হয়। দূরের কোনো গ্রহ, তারপর হচ্ছে গ্যালাক্সি এবং মহাসমুদ্র শূন্যের বিভিন্ন বিষয় পর্যবেক্ষণের কাজে ব্যবহার করা হয়। গ্লোবাল পজিশনিং সিস্টেম এবং বিভিন্ন অবস্থান নির্ণয়ের কাজ করার জন্য ব্যবহার করা হয় কি স্যাটেলাইটের মাধ্যমে। তাহলে আমরা এখন সবগুলা দেখতে পারি যে করতে যে কাজগুলো করা হয়। যে টেলিভিশনে সম্প্রচারের জন্য আমরা আগে ভাড়া করে এখানে বিভিন্ন চ্যানেলগুলো চালানো হতো, কিন্তু এখন বঙ্গবন্ধু স্যাটেলাইটের পর আমাদের দেশের স্যাটেলাইটের মাধ্যমে এগুলো চালানো হচ্ছে। তাহলে স্যাটেলাইটের হচ্ছে যে এইখানেও ভূপৃষ্ঠেই হচ্ছে ট্রান্সমিটার এবং রিসিভার থাকে, এখান থেকেই পাঠানো হয়, আবার ওইখান থেকে সেটা দুর্বল হয়ে পড়লে আবার ট্রান্সপোর্টার দিয়ে শক্তিশালী করে আবারও পাঠানো হয় এই স্যাটেলাইটে হচ্ছে। তাহলে যে মাইক্রোওয়েভ হচ্ছে দুইটা ভাগ, একটা হলো টেরেস্ট্রিয়াল মাইক্রোওয়েভ, আরেকটা হলো স্যাটেলাইট মাইক্রোওয়েভ। আরেকটা কি বললাম আমরা, আরেকটা কি বলছিলাম, ইনফ্রারেড। একটু দেখো ইনফ্রারেডটা কি। বড় বড় বিশিষ্ট রেডিও ওয়েভ, তারপর মাইক্রোওয়েভ, তারপরে হচ্ছে ইনফ্রারেডটা দেখো,
ইনফ্রারেড হচ্ছে যে এক ধরনের সবগুলা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। ইনফ্রারেড হচ্ছে এক ধরনের ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ যার রেঞ্জ হচ্ছে ফ্রিকোয়েন্সি রেঞ্জ হচ্ছে টেরাহার্টজের সমান বা টেরাহার্টজের হয়ে থাকে। যেহেতু মেগাহার্টজ গিগাহার্টজ থেকে টেরাহার্টজ পর্যন্ত ফ্রিকোয়েন্সি রেঞ্জ কোনটা ব্যবহার করা হয়? ইনফ্রারেডও হচ্ছে এক ধরনের ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। কে আসো একটু দেখি। রাফসান একটু দেখো যে এটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ যার ফ্রিকোয়েন্সি সীমা কোন পর্যন্ত? টেরাহার্টজ হয়ে থাকে। টেরাহার্টজ গিগাহার্টজের উপরে হচ্ছে টেরাহার্টজ। গিগাহার্টজ থেকে টেরাহার্টজের সমান হয়ে থাকে। যে এটা হচ্ছে ইনফ্রারেডও হচ্ছে এক ধরনের ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ যার ফ্রিকোয়েন্সি সীমা কি পর্যন্ত হয়েছে? টেরাহার্টজের সমান হয়ে থাকে। তাহলে অনেক বেশি ফ্রিকোয়েন্সি। এখানে দেখো যে খুবই কাছাকাছি ডিভাইসের মধ্যে ডেটা কমিউনিকেশনের জন্য ইনফ্রারেড ব্যবহার করা হয়। দুটি কাছাকাছি ডিভাইসের মধ্যে ডেটা কমিউনিকেশনের জন্য ইনফ্রারেড ব্যবহার করা হয়। যদিও এটা ফ্রিকোয়েন্সি রেঞ্জ অনেক বেশি, তাহলে দুইটা কাছাকাছি ডিভাইসের মধ্যে যে ডেটা কমিউনিকেশনের জন্য ইনফ্রারেড ব্যবহার করা হয়। যে 1800 শতাব্দীতে উইলিয়াম হার্শেল এই তরঙ্গ আবিষ্কার করেন যার অবস্থান ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামের মাইক্রোওয়েভ ও দৃশ্যমান আলোর মাঝামাঝি। যে উইলিয়াম কে আবিষ্কার করছে? উইলিয়াম হার্শেল। যে কত খ্রিস্টাব্দে? 1800 শতাব্দীতে যে তিনি হচ্ছে এই ইনফ্রারেড আবিষ্কার করেন। 1800 শতাব্দীতে উইলিয়াম হার্শেল এই তরঙ্গ আবিষ্কার করেন যার অবস্থান ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামের মাইক্রোওয়েভ এবং দৃশ্যমান আলোর মাঝামাঝি। আবিষ্কার করেন কি? ইলেকট্রোম্যাগনেটিক মাইক্রোওয়েভ এবং দৃশ্যমান আলোর দেখো 1800 শতাব্দীতে উইলিয়াম হার্শেল এই ইনফ্রারেড আবিষ্কার করেন যার যে স্পেকট্রাম ইলেকট্রোম্যাগনেটিক তরঙ্গ আবিষ্কার করেন যার অবস্থান কি? তরঙ্গ ইনফ্রারেড তরঙ্গ আবিষ্কার করেন যার অবস্থান হচ্ছে যে ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামের মাইক্রোওয়েভ এবং দৃশ্যমান আলোর মাঝামাঝি। যে কাছাকাছি দুইটা ডিভাইসের মধ্যে ডেটা আদান প্রদানের জন্য ব্যবহার করা হয় ইনফ্রারেড। এটা দেখো যে ইনফ্রারেডের প্রযুক্তিতে দুই প্রান্তে হচ্ছে এক প্রান্তে থাকে ট্রান্সমিটার, আরেক প্রান্তে থাকে রিসিভার। ইনফ্রারেড ক্ষেত্রেও হচ্ছে দুই প্রান্তের এক প্রান্তে থাকে ট্রান্সমিটার, আরেক প্রান্তে থাকে রিসিভার। ট্রান্সমিটারের প্রান্তে কি থাকে এগুলো একটু লিখে নিবা। যে ট্রান্সমিটার প্রান্তে হচ্ছে এলইডি কি? লাইট ইমিটিং ডায়োড আর হচ্ছে আইএলডি ইন্টারসেকশন লেজার ডায়োড। এটা দেখো হচ্ছে
প্রেরক প্রান্তে হচ্ছে এলইডি আর হচ্ছে আইএলডি ইন্টারজেকশন লেজার ডায়োড ট্রান্সমিট করে, আর রিসিভারের ক্ষেত্রে হচ্ছে ফটো ডায়োড হচ্ছে এটা রিসিভ করে। ফটো ডায়োড হচ্ছে এটা কি করে, ফটো অন্যদিকে সিগন্যাল রিসিভ বা গ্রহণ করার জন্য কাজটি সম্পন্ন করে ফটো ডায়োডের মাধ্যমে ট্রান্সমিটার, যে ইনফ্রারেডের দুই প্রান্তের এক প্রান্তে থাকে ট্রান্সমিটার, আরেক প্রান্তে থাকে রিসিভার। তাহলে যে প্রান্তে হলো ট্রান্সমিট করে কিসের মাধ্যমে, এলইডি আইএলডি লেজারের মাধ্যমে ট্রান্সমিট করে, আর হচ্ছে গ্রহণ প্রান্ত রিসিভ করে হচ্ছে ফটো ডায়োডের মাধ্যমে। এখন দেখো যে হলো ইনফ্রারেডের বড় অসুবিধা হলো কোনো শক্ত বা কোনো দেওয়াল বা শক্ত জিনিস ভেদ করতে পারে না। তাহলে আমরা ইনফ্রারেডের অনেক উদাহরণ দিই। আমরা রিমোট কন্ট্রোলের মাধ্যমে কি চালাই, আমরা লেজার লাইটের মাধ্যমে একটা টেলিভিশন চালানোর জন্য একটা রিমোট ব্যবহার করি, এসি চালানোর জন্য রিমোট ব্যবহার করি, অনেক খেলনা হচ্ছে রিমোটের মাধ্যমে চলে। তারপরে গাড়ির কাজ খোলার জন্য এবং স্মার্টফোনের দরজা খোলার জন্য আমরা যে রিমোটগুলো ব্যবহার করি, এখানে যে লেজার লাইট থাকে সেটার মাধ্যমে কাছাকাছি রিমোট তো অনেক দূরে কাজ করে না, এই কাছাকাছির মধ্যে যে রিমোট দিয়ে কাজ করা হয় এটাই হচ্ছে ইনফ্রারেড, যার ফ্রিকোয়েন্সির রেঞ্জ হচ্ছে টেরাহার্টজের সমান। কিন্তু কাছাকাছি দুইটা রিমোটের মধ্যে আমি এখানে বসে আমি সুইচ দেওয়ার সাথে রিমোট সুইচ দিয়ে এসি চলে, দরজা খুলে, তারপরে হচ্ছে তোমার রিমোট দিয়ে গাড়ি খোলা যায়, টেলিভিশন চালানো যায়, এগুলো হচ্ছে রিমোট কন্ট্রোলের মাধ্যমে খেলনা গাড়ি চলে, এগুলো সবই হচ্ছে ইনফ্রারেড। আর আমরা কি বুঝতে পারছি? তোমরা কি কেউ আসো সাথে? কিছু বোঝা যায় না? আচ্ছা দাঁড়াও, এটা হচ্ছে ইন্টারজেকশন লেজার লাইটের, এটা বোঝা যাচ্ছে না? এটা এলইডি কি লাইট, ইমিটিং ডায়োড, এই আরেকটা ছিল আইএলডি ইন্টারজেকশন লেজার ডায়োড। এটাতে কি করে, প্রেরক প্রান্ত থেকে ট্রান্সমিট করে, আর রিসিভ প্রান্তে হচ্ছে ফটো ডায়োড, এটা দিয়ে রিসিভ করে।